পবিত্রবাবুর বাড়ি থেকে রাতারাতি চন্দন গাছ হয়ে গেল উধাও। কে জড়িত এই চুরিতে? পুষ্পা নাকি অন্য কেউ? যেই হয়ে যাক না কেন, সহজে ঝুঁকবে বলে তো মনে হয় না। আজ শ্রী অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায়ের লেখা গোয়েন্দা অমরেশের গল্প চন্দন উধাও। লেখক অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায়ের জন্ম 28শে জানুয়ারি 1959। তিনি আয়ুর্বেদিক চিকিৎসক। তার প্রথম উপন্যাস শুভলগ্ন প্রকাশ পায় 2014 সালে সন্ধ্যা প্রকাশনী থেকে। শুরু হচ্ছে আজকের গল্প চন্দন উধাও। নদিয়ার জাগুলি নিবাসী পবিত্র দাশগুপ্তের বাড়ির বাগানে 50 বছর ধরে লালিত শ্বেত চন্দন গাছটি কদিন আগে রাতে চোর গোড়া থেকে কেটে নিয়ে গেছে। তার পরিবারের কেউই টের পায়নি। 2-1জন প্রতিবেশী রাত 1টার সময় বাড়ির গেটে একটি লরি দাঁড়িয়ে থাকতে দেখেছেন। এই দুর্লভ চন্দন গাছ যে তার বাগানে আছে সেই কথা প্রতিবেশীরাও তেমন কিছু জানতেন না। পবিত্রবাবু 4 দিন হল পুলিশকে ও বন দপ্তরকে গাছ চুরির ঘটনাটা জানিয়েছেন। চুরির কোন রকম কিনারা হয়নি দেখে প্রাইভেট ডিটেকটিভ অমরেশ চ্যাটার্জির শরণাপন্ন হয়েছেন তিনি। অমরেশ তদন্ত করতে জাগুলির পবিত্রবাবুর বাড়িতে এসেছেন। পবিত্রবাবু তার একমাত্র পুত্র ও পুত্রবধূর সাথে অমরেশের পরিচয় করালেন। তাঁর স্ত্রী বীণা দেবী ও ছোট শ্যালক চন্দন এই বাড়িতেই থাকেন। বছর 35-এর অবিবাহিত চন্দন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক। পবিত্রবাবুর পুত্র ও পুত্রবধূও পেশায় শিক্ষক এবং শিক্ষিকা। পবিত্রবাবু কেন্দ্রীয় আবগারি বিভাগের চাকরি থেকে কয়েক বছর হল অবসর নিয়েছেন। তিনি অন্ধ্রপ্রদেশের চিত্তোরের অফিসে কাজ করতেন। মুখোমুখি বসে অমরেশ পবিত্রবাবুকে বললেন, আপনি বাগানে চন্দন গাছ লাগালেন কেন? সরকারি বন দপ্তর ছাড়া চন্দন গাছ চাষ করা বা বিক্রি করা তো নিষেধ। 72 বছরের স্বাস্থ্যবান পবিত্রবাবু বললেন, আমি আগে বন দপ্তরকে জানিয়ে গাছটি শখ করে লাগিয়েছিলাম। অন্ধ্রপ্রদেশের চিত্তোরের বাগান থেকে শ্বেত চন্দনের বীজ কিনে এনেছিলাম। আগস্ট থেকে মার্চ মাসের মধ্যে বীজ পাওয়া যায়। যত্নে গাছটি বড় করেছি, তবে বিক্রি করার উদ্দেশ্য আমার ছিল না। গাছের ফলের আকর্ষণে সারা বছর টিয়া, কোকিল, নানা রঙিন পাখি বাগানে আসে। গাছের সুগন্ধর সাথে ঠাকুর পুজোর চন্দনও পাওয়া যেত। রাতে এত বড় একটা গাছ করাত দিয়ে কেটে নিয়ে চলে গেল, আর এদিকে বাড়ির কেউ সেটা দেখতেই পেলেন না। এটা ভেবেই আমার সব থেকে বেশি আশ্চর্য লাগছে। অমরেশের গম্ভীর বিস্ময় দূর করতে পবিত্রবাবু বললেন, চিত্তোরে দেখতাম স্মাগলাররা বাগানের চন্দন গাছ কেটে চুরি করে নিয়ে যায়। ওয়েস্ট বেঙ্গলে তো দক্ষিণের মতো চন্দন চাষ হয় না, তাই আমার বাগানের চন্দন গাছটি কেউ চুরি করতে পারে এটা কখনো ভাবিনি। প্রতিবেশী নির্মল বাবু নাকি দেখেছেন গাছের কাটা অংশ নিয়ে একটি লরি 34 নম্বর জাতীয় সড়কের দিকে গেছে।
বীণা দেবী পরিচারকের হাতে কফি বিস্কুট সন্দেশ পাঠিয়ে দিয়ে তিনি বললেন, গাছটা পরিবারের সদস্যদের মতোই ছিল। চোরে ডালপালা সমেত গাছটাকে নিয়ে গিয়েছে। আপনি যদি চোরকে ধরতে পারেন তাহলে খুব খুশি হব। এবার মুখ খুললেন পবিত্রবাবুর ছেলে অরূপ। আমি বাবাকে বলেছিলাম বন দপ্তরের লোকজন ডেকে গাছটা দিয়ে দাও, না হলে কোন দিন চোর ডাকাত বাড়িতে হানা দেবে। অমরেশ বললেন, আচ্ছা পবিত্রবাবু, একটু বাগানের দিকে চলুন তো, শ্বেত চন্দনের বাকি অংশটুকু একটু দেখে আসি। বাগানে এসে অমরেশ লক্ষ্য করল দোতলার অসমাপ্ত ঘরে এখনো মিস্ত্রি কাজ করছে। আপনি কি দোতলায় ঘর তৈরি করছেন? পবিত্রবাবু উত্তর দিলেন, হ্যাঁ, দোতলাটা একটু বাড়ালাম। এখন কাঠের মিস্ত্রি উজ্জ্বল দরজার কপাট লাগাচ্ছে। আচ্ছা, উজ্জ্বল কি রাতে কাজ করে? মানে ও কি রাতে বেলা এখানেই থাকে? না, ও সন্ধ্যা 7টায় বাড়ি চলে যায়। আচ্ছা, ওর বাড়ি কোথায় কিছু জানেন আপনি? তা জানি না। কাঁচরাপাড়া স্টেশন বাজারে ওর কাঠের দোকান আছে। কথায় কথায় অমরেশ বাগানে এসে দেখলেন মাটির 1 ফুট উপরে থাকা গাছের হলদেটে কালচে রঙের বাইরের ত্বক, ভিতরে হলুদ রঙের একটা 9 ইঞ্চি ব্যাসের গোলাকার চন্দন গাছের গুঁড়ি রয়ে গেছে। অমরেশ বললেন, আচ্ছা, গাছটার উচ্চতা কত ছিল? পবিত্রবাবু মনে মনে একটা হিসাব করে নিলেন। হ্যাঁ, তা 22 ফুট হবে। জানেন পবিত্রবাবু, ভারতীয় বাজারে 1 কিলোগ্রাম শ্বেতচন্দন কাঠের দাম 10,000 টাকা। চীনে কিন্তু চন্দন কাঠের দাম এর থেকে অনেক বেশি। তাই দক্ষিণ ভারতে চন্দন কাঠ স্মাগলিং বন্ধ করতে পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছেন। অমরেশের কথায় পবিত্রবাবু সরল হাসি হেসে বললেন, গাছটির দামের কথা কখনো ভাবিনি। বন দপ্তরের লোকেরা ওসব ঠিক করে অবশ্য। চন্দন কাঠ পুজোয় লাগে জানি। অমরেশ গুঁড়িটিকে ভালো করে পরীক্ষা করে বললেন, ইলেকট্রিক করাত দিয়ে গাছের গুঁড়ি কেটে নিয়ে গেল, আর এদিকে আপনারা কেউ আওয়াজ পেলেন না? সেদিন কেন জানি আমরা সবাই বেশি ঘুমিয়েছি। হ্যাঁ, সকাল 7টায় আমাদের ঘুম ভেঙেছে। আচ্ছা, বাড়ির প্রথম কার চোখে পড়লো যে গাছটা চুরি হয়ে গেছে? আমার শ্যালক চন্দন, সেই প্রথম দেখে গাছটা নেই। পবিত্রবাবু, আমি চন্দনবাবুকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। সকাল 10টা বাজতে চলেছে। চন্দন তখনও কম্পিউটার সেন্টারের কাজে বেরোয়নি। পবিত্রবাবু গিন্নিকে বললেন চন্দনকে বাগান সংলগ্ন ব্যালকনিতে পাঠিয়ে দিতে। গাছ দেখে অমরেশ ফিরে চেয়ারে বসতেই অরূপ বলল, আমরা তোর গাছটা ফিরে পাবো না, উদ্ধার হলে তার মূল্য সরকার পাবে। তবুও আমরা চাইছি আপনি চন্দন কাঠ চোরকে শনাক্ত করে শাস্তি দিন। অমরেশ উত্তর দিলেন, আমার অনুমান কোনো স্থানীয় পরিচিত লোকের সাহায্যেই চন্দন কাঠ চুরি হয়েছে। এদিকে 4 দিন হয়ে গেল। এতক্ষণে পাচারকারীরা গাছ নিয়ে উত্তরবঙ্গে নেপালের বর্ডারের কাছে চলে যেতে পারে। আর এটা যদি হয় তাহলে জেলার পুলিশ হাতে নাতে স্মাগলারদের ধরতে পারবে। আর তদন্ত করে অপরাধীকে ধরতে আমার একটু তো সময় লাগবেই। স্থানীয় থানার পুলিশ খবর পেয়েছে
শিলিগুড়িতে চন্দন পাচারকারীদের একটা গুদাম আছে, কিন্তু এখনো গুদামের হদিশ পাওয়া যায়নি। ইতিমধ্যে চন্দন ব্যালকনিতে এসে গেছে। ভদ্রলোকের গঠন সুঠাম, মুখে একটা হাসি লেগেই আছে। চন্দনবাবুকে বসতে বলে অমরেশ বললেন, পবিত্রবাবু, আপনার গাছ যদি এই কদিনে নেপালে না ঢোকে তাহলে আমি অবশ্যই পাচারকারীদের ধরার চেষ্টা চালাবো। উত্তরে চন্দনবাবু বললেন, ডিটেকটিভ চ্যাটার্জি, আপনি গাছ চোরকে ধরতে পারবেন তো? লরিতে চন্দন গাছ তুলে নিয়ে চোর কোথায় পালিয়েছে পুলিশ সেটাই বুঝতে পারছে না। অমরেশ হাতের মোবাইলে অডিও রেকর্ডারটা চালিয়ে দিলেন। এর আগে অনেক অপরাধীকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছি। আচ্ছা চন্দনবাবু, যেদিন রাতে চুরি হলো তার পরদিন সকালে আপনি কখন দেখলেন যে বাগানে গাছটা নেই? চন্দনবাবু সামান্য ভেবে বললেন, আমি সকাল 7টায় ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম। বাগান পেরিয়ে বাড়িতে আসা দুধ বিক্রেতা মাধব ঘোষ আমাকে বলল, বাগানের পিছন দিকের চন্দন গাছটা কেউ কেটে নিয়েছে। আমি সেটা দেখে দিদি জামাইবাবুকে ডেকে আনি। শুনলাম বাড়ির সকলেই নাকি সেদিন 7টা পর্যন্ত ঘুমিয়েছে। তা চন্দনবাবু, আপনি কখন উঠলেন? চন্দনবাবু অনেকক্ষণ চুপ করে আছে দেখে অমরেশ জিজ্ঞেস করলেন, আরে অত ভাবনার কি আছে, মোটামুটি একটা সময় বলুন। সামান্য অপ্রস্তুত হয়ে চন্দনবাবু বললেন, আমার তো মনে হয় সেদিন অন্য দিনের মতোই সবাই ঘুম থেকে উঠেছে। আমি সকাল 6টায় উঠেছি। আমার ভাগ্না অরূপ ও ওর স্ত্রীকেও দোতলার ব্যালকনিতে ঘুরতে দেখেছি। অরূপ বলল, সে যাই বলো মামা, ঘুমটা আমাদের গভীর হয়েছিল। বাড়ির পেছনের পাঁচিল টপকে লোক এসে গন্ধমাদক তুলে নিয়ে গেল, কিন্তু আপনাদের সেটা কারোরই চোখে পড়ল না। ভেরি স্ট্রেঞ্জ। স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন অরূপের স্ত্রী সুদীপা। পরনে তার লাল পাড় সাদা তাঁত সিল্ক শাড়ি। তিনি অমরেশের দিকে এগিয়ে এসে বললেন, অমরেশবাবু, আমার মনে হয় সেদিন রাতে আমাদের ঘরে কেউ ক্লোরোফর্ম স্প্রে করেছিল। আসলে আমি রাত 12:30টার পরে দোতলার জানালায় কালো কাপড়ে মুখ ঢাকা কাউকে যেন সরে যেতে দেখেছি, আর তার ঠিক পরেই আমি কিরকম ঘুমে অচেতন হয়ে পড়লাম। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন সুদীপা দেবী। চোর আপনারা ঘুমানোর পর ক্লোরোফর্ম দিয়ে আপনাদের অচেতন করেছে, তারপর সে তার নিজের কাজ সেরেছে। অমরেশ গগলসটা খুলে রেখে চন্দনবাবুর চোখের দিকে চেয়েছিলেন। চন্দনবাবু এবার বললেন, আপনার কি আর কিছু জিজ্ঞাসা করার আছে? জিজ্ঞাসাবাদ শেষ হলে আমি কাজে বেরোতাম। না না, আপাতত আর কিছু জানার নেই, আপনি এখন যেতে পারেন। আর বেশিক্ষণ অপেক্ষা না করে চন্দনবাবু বেরিয়ে গেলেন। তারপর অমরেশ পবিত্রবাবুর কাছ থেকে কাঠের মিস্ত্রি উজ্জ্বলের দোকানের ঠিকানা চেয়ে নিলেন। উজ্জ্বলের সহকারী মিস্ত্রি বাড়িতেই কাজ করছে, আর পবিত্রবাবুর ধারণা উজ্জ্বল এখন দোকানেই আছে। আমি লোকাল থানার পুলিশের ইনফরমেশন নিয়ে আগামীকাল তদন্তের জন্য আবার জাগুলি আসব। প্রয়োজনে লরির পালানো পথ অনুসরণ করে উত্তরবঙ্গেও যেতে হতে পারে। চোরকে ধরার আপ্রাণ চেষ্টা করব। আপনি এ নিয়ে বেশি চিন্তা করবেন না। পবিত্রবাবু বললেন, আপনি শুধু চোরদের ধরতে পারলেই আমি শান্তি পাব। বাগানের চন্দনের পবিত্র গন্ধটা এখনো যেন ভাসছে
বাড়ির আনাচে কানাচে। অমরেশ বেরিয়ে এলেন পবিত্রবাবুর বাড়ি থেকে। ফেরার পথে কাঁচরাপাড়া বাজারে উজ্জ্বলের কাঠের আসবাবের দোকানে হাজির হলেন তিনি। অমরেশ লক্ষ্য করলেন জাগুলি থেকে অটোরিকশায় উঠে কাঁচরাপাড়া আসার সময় টাইট গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরা একটা যুবক মোটর সাইকেলে তাকে অনুসরণ করছিল। সে এখন দোকানটির পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। অমরেশ যুবকটির দিকে তাকাতেই সে ব্যস্ততা দেখিয়ে রাস্তার বিপরীতে মিষ্টির দোকানে ঢুকল। অমরেশ উজ্জ্বলের দোকানে ঢুকলেন। দোকানের নাম চৈতালি ফার্নিচার। সেখানে ঢুকে দেখলেন দুজন কর্মচারী মেঝেতে বসে কাঠের কাজ করছে, আর একজন প্যান্ট শার্ট পরা যুবক বেঞ্চে বসে তাদের কাজ দেখছে। অমরেশ জিজ্ঞেস করলেন, ও ভাই, দোকানের মালিক উজ্জ্বল আছে? সেই বসে থাকা যুবকটি বলল, আমি উজ্জ্বল, কি চান বলুন? আমি গোয়েন্দা অমরেশ চ্যাটার্জি। জাগুলিতে পবিত্রবাবুর বাগানে চন্দন গাছের চুরির তদন্ত করছি আমি। আচ্ছা, তুমি তো সে বাড়িতেই দরজা জানলার কাজ করছো, তাই তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই আমি। উজ্জ্বল একটি স্টিলের চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসুন স্যার, আমি দাশগুপ্ত বাড়িতে কাজের কন্ট্রাক্ট নিয়েছি। আচ্ছা, তুমি চুরি হওয়ার আগে চন্দন গাছটা দেখেছিলে নিশ্চয়ই? না, ওনাদের বাগানে যে চন্দন গাছ আছে তা জানতামই না। তা তুমি তো অনেক দিন ধরেই ওনাদের বাড়িতে মিস্ত্রির কাজ করছো, এর মধ্যে একবারও দামি চন্দন গাছটা তোমার চোখে পড়লো না? স্যার, আম জাম পেয়ারা কতই না গাছ আছে বাগানে, চন্দন গাছটা কখনো চোখে পড়েনি। চুরি হওয়ার পর তুমি চন্দন গাছের কাটা গুঁড়িটা নিশ্চয়ই দেখেছো। ওটা কি দিয়ে কেটেছে বলে তোমার মনে হয়? খানিকক্ষণ চিন্তা করে উজ্জ্বল বলল, ইলেকট্রিক করাত দিয়ে কেটেছে। তোমারও তো ইলেকট্রিক করাত আছে। পবিত্রবাবুর বাড়ির কাজে এটা কখনো নিয়ে গিয়েছিলে? একটু ঘাবড়ে গেল উজ্জ্বল। ইতস্তত করে বলল, হ্যাঁ স্যার, তবে বিশ্বাস করুন, চন্দন গাছকে কেটেছে আমি জানি না। কথার মাঝে অমরেশ দেখলেন দোকানের একটি কর্মচারী কাঠের ছোট ফুলদানিতে পালিশ করছে। নিচের গোলাকার অংশ সরু নলের আকারে উঠে পাতার মতো ছড়িয়ে পড়েছে। কিরকম যেন একটা সন্দেহ হতে অমরেশ উঠে কর্মচারীর হাতের ফুলদানিটা কেড়ে নিলেন। উজ্জ্বলের বিস্ফারিত চোখের সামনে তিনি ভালো করে দেখে বুঝলেন ফুলদানিটা চন্দন কাঠের তৈরি। এই ফুলদানির চন্দন কাঠ তুমি কোথা থেকে পেলে? অমরেশের জেরায় সন্ত্রস্ত উজ্জ্বল জড়ানো গলায় বলল, স্যার, একজন খদ্দের চন্দন কাঠের ফুলদানি করে দিতে বলেছে। আমি কলকাতা থেকে চন্দন কাঠ এনেছি। অমরেশ হুমকির সুরে বললেন, আমি পুলিশের লোক, তাই আমার কাছে মিথ্যে বলে লাভ নেই। সত্যি না বললে তোমায় আমি থানায় নিয়ে গিয়ে জেরা করব। উজ্জ্বলের ভয়ে গলদঘর্ম অবস্থা। মাথা হেট করে বসে পড়ল সে। অমরেশ রিভলভার হাতে নিয়ে বললেন, উজ্জ্বল, তোমার চোখ মুখ বলছে তুমি অপরাধ করেছো। বাঁচতে চাইলে বলো চন্দন গাছটা কে কেটেছে। স্যার, বিশ্বাস করুন, ওরা আমায় রাত্রে দাশগুপ্ত বাড়িতে ডেকে নিয়ে কড়া দিয়ে চন্দন গাছ কাটিয়েছে। ওরা কাটা গাছ লরিতে তুলে শিলিগুড়ি নিয়ে গেছে। আমায় 10,000 টাকার গাছের এই 1 খণ্ড কাঠ দিয়েছে। অমরেশ উজ্জ্বলের হাত ধরে বলল, ওদের নাম বলো, আমি ওদের নাম জানতে চাই। উজ্জ্বল মাঝে মাঝে রাস্তার ফুটপাতের দিকে কি যেন দেখছিল। এবার যেন তার মুখে চোখে ভয়ের পরিমাণ বেড়ে গেল। কার্তিক দেবনাথ ছিল, ওর বাড়ি জাগুলিতে।
আর একজন অবাঙালি লোক ছিল, তাকে চিনি না। আর আমাদের কিছু বলতে গিয়ে উজ্জ্বল থমকে গেল। এর সঙ্গে আর কে কে যুক্ত আছে তাদের নামও জানতে চাই আমি। আর কেউ ছিল না। ফুটপাতের দিকে চেয়ে উজ্জ্বল কিছু একটা বলতে গিয়েও আটকে গেল। অমরেশ গোটা ব্যাপারটাই লক্ষ্য করলেন। উজ্জ্বলকে থানায় নিয়ে যেতে হবে বলে একটা রিক্সা ডাকলেন উনি। অমরেশ উজ্জ্বলের কলার ধরে টেনে থানায় নিয়ে যাচ্ছে দেখে দোকানের ভিতর থেকে ওর স্ত্রী চৈতালি বেরিয়ে পথ আটকে দাঁড়ালো। পরনে সালোয়ার কামিজ ও সিঁথিতে সিঁদুর পরা তরুণী বেপরোয়াভাবে বলল, স্যার স্যার ওর কোনো দোষ নেই। বাড়ির লোক চন্দন গাছ কাটতে বলেছে বলেই আমার স্বামী গিয়ে গাছটা কেটেছে। অমরেশ রেগে গিয়ে বললেন, বাজে কথা বলো না। বাড়ির কর্তা পবিত্রবাবু নিজেই পুলিশ ডেকে চুরির তদন্ত করছেন। উজ্জ্বল চোখের ইশারায় স্ত্রীকে চুপ করতে বলল। জেলে যাওয়ার চেয়ে সত্যি কথা বলে মরলে কোনো ক্ষতি নেই। দাশগুপ্ত বাড়ির চন্দনবাবু ওকে চন্দন গাছ কাটতে বলেছে। চৈতালির কথা শেষ হওয়ার আগেই একটি পিস্তলের গুলি ওর কাঁধের পাশ দিয়ে দোকানের দেওয়াল ফুটো করে দিল। লাফিয়ে উঠে অমরেশ রিভলভার হাতে মোটর সাইকেল আরোহী যুবকের দিকে তেড়ে গেল। পিস্তলের গুলি চালিয়েই বিন্দুমাত্র অপেক্ষা না করে যুবকটি দ্রুত মোটর সাইকেল চালিয়ে পালিয়ে গেল। অমরেশ মোবাইল ফোনে কাঁচরাপাড়া থানায় পুলিশকে মোটর সাইকেলের নাম্বার জানিয়ে বললেন, হ্যালো স্যার, আমি প্রাইভেট ডিটেকটিভ অমরেশ চ্যাটার্জি বলছি। হ্যাঁ, জাগুলির পবিত্রবাবুর বাড়িতে যে চন্দন গাছটা চুরি গেছে ওটা তদন্ত আমি করছি। কাঁচরাপাড়া স্টেশন বাজারে সন্দেহভাজন এক কাঠের মিস্ত্রিকে আমি জেরা করছিলাম। এমন সময় মোটর বাইকে করে একটা যুবক এসে আমাদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে। হ্যাঁ স্যার, গুলিটা আমাদের কারোর গায়ে লাগেনি, ওটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। কালো প্যান্ট আর হলুদ গেঞ্জি পরা যুবকটি মোটর সাইকেল নিয়ে নৈহাটির দিকে গেছে। আপনি স্যার কাইন্ডলি ওকে গ্রেপ্তার করার চেষ্টা করুন। পুলিশ অফিসার ফোনে বলল, আচ্ছা ডিটেকটিভ চ্যাটার্জি, আমি নৈহাটি থানা ও ট্রাফিক পুলিশকে সতর্ক করছি। এদিকে এতক্ষণে গুলির আওয়াজে দোকানে বেশ কিছু লোকের ভিড় জমে গেছে। অমরেশ চৈতালিকে বললেন, তুমি সাহস করে চন্দনবাবুর নামটা বললে, তাই তোমার স্বামীকে জেলে যেতে হচ্ছে না। স্যার, চন্দনদার লোক দিয়ে শাসিয়ে গেছে। ওর নাম পুলিশকে বললে মেরে ফেলবে। ইতিমধ্যে অমরেশের সন্দেহ হয়েছে প্রমাণ লোপাটের জন্য চন্দন এতটা মরিয়া হয়েছে, তার মানে ও নিশ্চয়ই স্মাগলিং চক্রের সাথে যুক্ত। অমরেশ বললেন, আমি তোমাদের পুলিশ পাহারায় রাখার ব্যবস্থা করছি। চুরির কেসে তুমি আমার রাজসাক্ষী হয়ে সাহায্য করবে। এখন বলো, কার্তিক দেবনাথ কি কাজ করে? উজ্জ্বল আশ্বস্ত হয়ে বলল, শুনেছি কার্তিকের লরির ব্যবসা আছে, লরিতে উত্তরবঙ্গে মালপত্র নিয়ে যায়। অমরেশ হাত ঘড়িতে দেখলেন 12টা বেজে গেছে। তিনি বললেন, উজ্জ্বল, তুমি এখনই আমাকে জাগলিতে কার্তিকের বাড়িতে নিয়ে চলো। অমরেশের নির্দেশে উজ্জ্বল তাকে নিয়ে বাসে করে কার্তিকের বাড়ির দিকে চলল। কিছুক্ষণ পর একটা নিরিবিলি জায়গায় এসে বাস থামল। বাস থেকে নেমে কিছুক্ষণ চলার পর একটা বাড়ির সামনে এসে থামল উজ্জ্বল। বাড়ির কড়ানার্তে একজন মহিলা ভেতর থেকে বেরিয়ে এলেন। উজ্জ্বল বলল, ইনি গোয়েন্দা, কার্তিকদার খোঁজ করছেন। ও এখন বাড়িতে নেই, বাইরে গেছে। কথাবার্তায় বোঝা গেল এটা কার্তিকের স্ত্রী। অমরেশ জিজ্ঞেস করলেন, আচ্ছা, কার্তিকবাবু কখন ফিরবেন বলতে পারবেন?
কখন ফিরবে আমি তো জানি না। কার্তিকের স্ত্রীর জবাব শুনে অমরেশ আবার পবিত্রবাবুর বাড়ির দিকে রওনা দিলেন। পথে উজ্জ্বলকে বললেন, আচ্ছা উজ্জ্বল, কার্তিক কোথায় থাকতে পারে বলে তোমার মনে হয়? মনে হয় চোরাই গাছ নিয়ে শিলিগুড়ি গেছে, এখনো ফেরেনি। আচ্ছা, শিলিগুড়ির ঠিক কোন জায়গাটা থাকতে পারে সে ব্যাপারে তুমি কিছু বলতে পারো? না স্যার, তবে ওর সাথের তামিল লোকটা হোটেল রয়্যাল প্যানিট্যাঙ্কি গ্রামের নাম করছিল। অমরেশ উজ্জ্বলকে ছেড়ে দিয়ে একা দাশগুপ্ত বাড়িতে ঢুকলেন। পবিত্রবাবু নিজের শ্যালক উজ্জ্বলকে দিয়ে চন্দন গাছ কেটে চালান করেছে, এই কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। অমরেশ বললেন, আপনার শ্যালক চন্দন রায় গুন্ডা লাগিয়ে চুরির সাক্ষী উজ্জ্বলকে মুখ খোলার জন্য মারার চেষ্টা করেছে। সেই গুন্ডা আমাদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে। শিক্ষিত ভালো বংশের ছেলে হয়ে চন্দন অপরাধী হয়ে উঠেছে, ভাবতে কষ্ট হচ্ছে। ও কাঠ পাচারকারীর সন্ধান পেল কি করে? নিজের বাগানের চন্দন গাছ বিক্রি করার জন্য ওর শাস্তি কম হতো, কিন্তু টাকা নিয়ে স্মাগলারদের কাছে গাছ বিক্রি করেছে, এটার জন্য কিন্তু ওর কঠিন শাস্তি হবে। পবিত্রবাবুর স্ত্রী রাগে দুঃখে বললেন, ছোটবেলায় মা মারা যাওয়ার পর আমি চন্দনকে মানুষ করেছি। ও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো। ও বংশের কুলাঙ্গার। এই অপরাধীকে আপনি এক্ষুনি গ্রেপ্তার করে নিয়ে যান। পবিত্রবাবু চন্দনের খোঁজের জন্য কল্যাণীর কম্পিউটার ট্রেনিং সেন্টারে ফোন করলেন। তিনি জানতে পারলেন চন্দন অফিসে নেই, আর চন্দনের ফোন সুইচড অফ। অমরেশ বললেন, এখন চন্দন রায় লোকানোর চেষ্টা করবে, পুলিশ ওকে গ্রেপ্তারের চেষ্টায় আছে। আমি আগামীকাল চন্দন কাঠ স্মাগলারের সন্ধানে শিলিগুড়ি যাব। অমরেশ গোছগাছের জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। কাঁচরাপাড়া রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় থানার পুলিশ অফিসার ফোন করে জানালেন, ডিটেকটিভ চ্যাটার্জি, গুলি করে মোটর সাইকেলে পালিয়ে যাওয়া ছেলেটিকে নৈহাটির কাছে গ্রেফতার করেছি। ও বলছে পবিত্র দাশগুপ্তের শ্যালক চন্দন রায় রাতে গোপনে কাঠের মিস্ত্রিকে দিয়ে গাছ কেটে টাকা নিয়ে চোরেদের হাতে তুলে দিয়েছে। কাঠের মিস্ত্রি উজ্জ্বল যেন চন্দনের নাম না বলে তার জন্য ছেলেটি ওকে ভয় দেখাচ্ছিল। ছেলেটি বলছে মারার জন্য নয়, সে শুধুমাত্র ভয় দেখাতে গুলি চালিয়েছে। সকলের চোখকে ফাঁকি দিয়ে চন্দনের দেওয়া গাছটি নিয়ে জাগুলির বাসিন্দা কার্তিক ও দক্ষিণের কোনো স্মাগলার শিলিগুড়ি চলে গেছে। আমি কালই ওদের খোঁজে শিলিগুড়ি যাচ্ছি। চন্দন স্মাগলাররা সাংঘাতিক, পুলিশ ফোর্স ছাড়া ওদের ধরা যাবে না। মিস্টার চ্যাটার্জি সাবধানে থাকবেন। আমি এখনই চন্দন রায়কে অ্যারেস্ট করতে সাব ইন্সপেক্টরকে পাঠাচ্ছি। চন্দন এখন পালাবার চেষ্টা করছে। ওকে অ্যারেস্ট করে পাচারকারীদের ডেরার হদিশ পেলে আমায় ফোন করে জানাবেন স্যার। অল রাইট ডিটেকটিভ। এই বলে পুলিশ অফিসার ফোন রেখে দিলেন। অমরেশ বাড়িতে ফিরে রাতে চেম্বারে বসে অস্মিতকে সমস্ত ঘটনা বললেন। আচ্ছা অস্মিত, তুই কখনো চন্দন স্মাগলারদের নাম শুনেছিস? অস্মিত বলল, অন্ধ্রপ্রদেশ কর্ণাটক থেকে যারা দামি চন্দন কাঠ চুরি করে বিদেশে পাচার করে, তুমি কি ওদের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছো? নদিয়ার জাগলিতে পবিত্র দাশগুপ্তের বাড়িতে অতি দামি চন্দন কাঠটি দুজন পাচারকারী চুরি করে লরিতে করে শিলিগুড়ির গোপন ডেরায় নিয়ে গেছে। জানিস, একজন পাচারকারী তাদের মধ্যে স্থানীয় বাঙালি। তুই শোন, কাল আমি শিলিগুড়ি যাচ্ছি ওদের ডেরায় হানা দিতে। অস্মিত মোবাইল ফোনে একটা সিনেমা দেখছিল। বনি আঙ্কেলের কথায় উৎসাহিত হয়ে সিনেমাটা বন্ধ করে উঠে এলো সে। অভাবের জন্য অনেকেই চন্দন কাঠ স্মাগলিং করে।
ওদের হাতে নানান অস্ত্রও থাকে। বনি আঙ্কেল, তুমি খালি হাতে ওদের ধরবে কি করে? অমরেশ হেসে বললেন, বুদ্ধি বড় বল অস্মিত। সাহস থাকলে কঠিন কাজও সহজে করা যায়। চন্দন কাঠ স্মাগেল করে কোন দেশে নিয়ে যায় তুই কি জানিস? চীনে নিয়ে যায়। ভারতের তুলনায় চন্দন কাঠের দাম ওখানে 5 গুণ বেশি। কারেক্ট। তাই স্মাগলাররা নেপাল বার্মা হয়ে চীনে ঢোকে। অস্মিতের বিএসসি ফাইনাল পরীক্ষার পরে এখন ছুটি চলছে, তাই অস্মিত যাওয়ার ইচ্ছাটা চেপে রাখতে পারল না। আচ্ছা বনি আঙ্কেল, দেখো, আমি তোমার সঙ্গে যদি অভিযানে যাই তাহলে চন্দন স্মাগলারদেরও দেখা পাবো, আর তুমি যদি বিপদে পড়ো সাহায্যও করব। তুই আগে মোবাইল ইন্টারনেটে খুঁজে দেখ শিলিগুড়িতে হোটেল রয়্যাল বা পানি ট্যাঙ্কি নামে কোনো গ্রাম আছে কিনা। অস্মিত সাগ্রহে ইন্টারনেট দেখে বলল, বনি আঙ্কেল, শিলিগুড়ির সেবক রোডে হোটেল রয়্যাল রেসিডেন্সি আছে। নিকটে নেপাল বর্ডারে পানি ট্যাঙ্কি গ্রাম আছে। অমরেশ মনে মনে একটা হিসাব করে নিলেন। হ্যাঁ, আমি ঠিক ধারণাই করেছি। কার্তিকের লরি যদি থানা বা ট্রাফিক পুলিশের চোখ এড়িয়ে মেচি ব্রিজ পেরিয়ে নেপালে ঢুকে পড়ে, তাহলে ওদের খুঁজে পাওয়া কিন্তু আমাদের খুব কঠিন হয়ে যাবে। পুলিশের ভয়ে পানি ট্যাঙ্কি গ্রামের কোনো গুদামে চন্দন কাঠ মজুত করে রাখলে খুঁজে পাওয়া যেতে পারে। আচ্ছা শোন, কাল কিন্তু আমরা হোটেল রয়্যালে উঠব। দেখি ওখানে কোনো ক্লুটু পাওয়া যায় কি না। পরের দিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গোয়েন্দা অমরেশ ও ভাইপো অস্মিত চন্দন অভিযানে বেরিয়ে পড়লেন। এনজেপি থেকে স্টেশনে নেমে ট্যাক্সি ভাড়া করে যখন পানি ট্যাঙ্কির মোড়ে রয়্যাল রেসিডেন্সি হোটেলে পৌঁছল, তখন সন্ধ্যা হয়ে গেছে। ফাল্গুন মাসের শেষে এখনো সেভাবে গরম পড়েনি। অমরেশ রিসেপশনের বাঙালি ম্যানেজারকে বলে ডবল বেডের নন এসি ঘর ভাড়া নিল। হোটেলের ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে চা খাওয়ার সময় অমরেশ বললেন, আচ্ছা শোন, তুই কিন্তু লক্ষ্য রাখবি লজের দোতলায় বা একতলার কোনো ঘরে বাঙালি বা কোনো তামিল লোক থাকে কিনা। বুঝেছিস তো কি বললাম? কিছুক্ষণ বাদে অমরেশ নিচে নেমে ম্যানেজারকে বললেন, প্লিজ আপনি একটু দেখে বলতে পারবেন যে হোটেলে নদিয়া জেলার কোনো লোক ভাড়া আছে কিনা। আপনার রিলেটিভের আসার কথা আছে। ম্যানেজারের কৌতূহল দূর করতে অমরেশ বললেন, হ্যাঁ, ওনাদের বেড়াতে আসার কথা আছে। ম্যানেজার খাতা দেখলেন কিছুক্ষণ। দোতলার 3 নম্বর বেডের ঘরে নদিয়ার কাঁচরাপাড়ার গণেশ দে ও রাজেন্দ্র নাইডু আছেন। ওদের কাল ঘর ছেড়ে দেওয়ার কথা ছিল। ব্যবসার কাজে ওনারা রয়ে গেছেন। অমরেশ ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে ঘরে ফিরে এলেন। ইয়েস, অনুমান মিলেছে। অপরাধী এখনো নেপালের বাইরে যায়নি। আমাদের দুটো ঘরের পরে কার্তিক নাম পাল্টে গণেশদের সেজে এক তেলেগু লোকের সাথে আছে। রাত 8টার সময় অস্মিত দেখল গণেশদের ঘর তখনও তালাবন্ধ। বনি আঙ্কেলের নির্দেশে অস্মিত রিসেপশন কাউন্টারের সামনে দাঁড়িয়ে হোটেলে আসা যাওয়া লোকেদের উপর নজর রাখছে। রাত 9টার সময় লম্বা চওড়া চেহারার এক অবাঙালি লোকের সাথে স্বাস্থ্যবান মাথায় টুপি পরা বাঙালি যুবক হোটেলে ঢুকল। অ্যাটাচি হাতে স্যুট ও নেকটাই পরা মাঝ বয়সী অবাঙালি লোকটির মোটা গোঁফের দুদিক পাকানো। ওদের মধ্যে নিচু স্বরে তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। ওরা নিচের তলায় রেস্টুরেন্ট কাম ডাইনিং প্লেসে ঢুকল। আপনার আঙ্কেলকে বলুন নদিয়ার গণেশবাবুরা এসে গেছে। ম্যানেজারের কথায়
নিশ্চিত অস্মিত দোতলায় গিয়ে বনি আঙ্কেলকে ডেকে আনলো। ওরা গোপনে গণেশদের পাশের ডাইনিং টেবিলটায় এসে বসল। গণেশ আর রাজেন্দ্র মটন বিরিয়ানি খাচ্ছে বেশ জমিয়ে, সাথে বিদেশি মদের ফোয়ারা উঠছে। অমরেশ মাটন কারি, ভাত ও ছানার ডালনার অর্ডার দিয়ে কান সজাগ করে রাখলো তাদের উপর। গণেশ তার সঙ্গীকে বলছে, তোমার চেন্নাইয়ের কাঠ আসার ভরসায় বসে থেকে আমি ফেঁসে গেলাম। 3 দিন আগে মেচি ব্রিজ পেরিয়ে নেপালে স্বামীনাথের হাতে মাল দিয়ে টাকা নিয়ে ফিরে যেতে পারতাম। এখন পুলিশ সতর্ক হয়ে গেছে। প্রত্যেক মোড়ে পুলিশ লরি থামিয়ে তল্লাশি করছে। শিলিগুড়ির বর্ডার পেরোনোর আগেই ধরে ফেলবে। রাজেন্দ্র নাইডু সামান্য তেলেগু টানে বলল, জীবন কর্মকারের লোহার গুদামে মাল পড়ে থাক, পুলিশ পাহারা উঠলে লরি বের করব। আমাদের হোটেলের খরচ তো রিচম্যান স্বামীনাথন দেবে। এক গ্লাস ব্র্যান্ডি শেষ করে গণেশ বলল, কিন্তু জীবন কর্মকারকে কি বিশ্বাস করা যায়? হয়তো সে পরে পুলিশকে সব বলে দেবে। প্রাইভেট টিকটিকি আমাদের পিছনে লেগেছে। এই তো সকালে আমার ওয়াইফ ফোনে বলল, এক ডিটেকটিভ আমার খোঁজে চাগুলির বাড়িতে এসেছিল। নেশায় মত্ত হয়ে রাজেন্দ্র মনের দুঃখ উপড়ে দিল। ফ্রেন্ড, ডোন্ট ওয়ারি, জীবন কিছু বলবে না। স্বামীনাথনের কাছ থেকে মাস্কেলে মোটা টাকা পায়। আমি আগেও বেঙ্গলে এসেছি। তুমি সকরে রিচ হওয়ার জন্য স্মাগল করছো, আমি ওয়াইফ সন্তানদের নিয়ে পেট চালানোর জন্য স্মাগল করছি। মনসন ভালো না হওয়ার জন্য গ্রামের জমিতে কাল্টিভেশন হয়নি। চেন্নাই থেকে মাল এনে স্বামীনাথনদের ডেলিভারি দিলে যে 1 লাখ টাকা পাবো, তাই দিয়ে কিছুদিন ফ্যামিলি চালাবো। পুলিশ কটিপতি স্মাগলারদের হদিশ পাবে না। পুলিশ আমাদের মতো গরিবদের ধরবে। পাশের টেবিলে আহাররত অমরেশদের দিকে দৃষ্টি পড়তেই কার্তিক ইশারায় রাজেন্দ্রকে চুপ করালো। অস্মিতের মনে হলো এই পালোয়ানের মতো চেহারার রাজেন্দ্র নাইডুর মধ্যে কিছুটা হলেও ভালো মানুষের ছাপ আছে। বরং গণেশ ওরপে কার্তিকের চালচলনে হিংস্রতা ফুটে উঠেছে। রাতে রুমের বিছানায় শুয়ে অস্মিত বলল, আচ্ছা বনি আঙ্কেল, চন্দন চাষের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলে নাইডুর মতো গরিব চাষিরাও চন্দন গাছ লাগিয়ে সংসার চালাতে পারে। অমরেশ বললেন, না, তাতে হিতে বিপরীত হতে পারে। একবার প্রস্তাব উঠেছিল প্রত্যেক শিশুকে জন্মের পর একটি করে চন্দন চারা দেওয়া হোক, যাতে শিশু বড় হয়ে সেই চন্দন গাছ থেকে উপার্জন করতে পারে। কিন্তু পরে দেখা গেল এতে স্মাগলিং আরও বাড়ছে। ওসব কথা বাদ দে। 3 নাম্বার ঘরে কার্তিকদের গতিবিধি এখন আমাদের নজরে রাখতে হবে। আর শোন, তোর আত্মরক্ষার জন্য একটা তোকে পিস্তল দেব, সাবধানে রাখিস ওটা। আচ্ছা বনি আঙ্কেল, কাল কিন্তু আমরা বিধান মার্কেটে জীবনের গোডাউনে হানা দিতে পারি। আগে ব্যাপারটা পুলিশকে জানাতে হবে। গুদামে জীবন কর্মকার ছাড়াও আরও লোকে পাহারা দিচ্ছে। অমরেশরা ভোর ভোর উঠে কার্তিকদের রুমের উপর সমানে চোখ রেখে চলেছে। সারা রাত মদ্যপান করে শুয়ে ওদের ঘুম ভাঙতে সামান্য দেরি হয়েছে। রাজেন্দ্ররা সকাল 9:30টায় হোটেলের বাইরের পথে নামল। দুজনের পরনেই দামি স্যুটটাই, চোখে কালো চশমা, হাতে জ্বলন্ত সিগারেট, পকেটে লোডেড রিভলভার। হোটেল ম্যানেজার জানেন তারা নাকি বড় ব্যবসায়ী। ফাল্গুনের রৌদ্রময় সকালে অমরেশ ও অস্মিত ওদের অনুসরণ করল। অমরেশদের পরনে হালকা হাফ শার্ট ও ট্রাউজার,
কার্তিকরা পানি ট্যাঙ্কির মোড়ে খালি অটো ভাড়া করল। অটো চালক ওদের নিয়ে বেরিয়ে গেলে অমরেশরাও অন্য একটা অটো ভাড়া করল। গ্রামের পথের সবুজ চা বাগান এবং দূরের আকাশ ছোঁয়া পাহাড় পিছনে ফেলে তারা মহেন্দ্র হাইওয়ের উদ্দেশ্যে রওনা দিল। আপনাদের কি ওপারে যাওয়া তাড়া আছে? অমরেশ বললেন, হ্যাঁ হ্যাঁ, লোকগুলো সামনের অটোতেই আছে, ওদেরকে ধরতে হবে, তাড়াতাড়ি চলো। মেচি নদীর ব্রিজে উঠে পানি ট্যাঙ্কির ভারতীয় সীমান্ত পেরিয়ে নেপাল সীমান্তে ঢোকার সময় অটো থামল। সেদিনের জন্য রোড পারমিট নিতে অটো চালককে টাকা দিতে হলো। ওরা ওই টাকা যাত্রীর কাছ থেকে তুলে নেয়। মহেন্দ্র হাইওয়েতে এসে অমরেশরা অটো থেকে নেমে দেখল অদূরে কার্তিক ও রাজেন্দ্র স্যুট বুট ব্লেজার পরা এক অবাঙালি লোকের সাথে কথা বলছে। মনে হয় লোকটি মার্সিডিস গাড়িতে কাঠমান্ডু থেকে এসেছে। লোকটা একটা কালো রঙের অ্যাটার্জি বার করে ওদের দিকে দিল। অমরেশ একটু দূরে অটোর আড়ালে দাঁড়িয়ে ক্যামেরায় লোকটির ফটো তুলে অস্মিতকে বললেন, অস্মিত, ভালো করে দেখ, এই লোকটাই আন্তর্জাতিক স্মাগলার স্বামীনাথন। তুমি এখনই থানায় ফোন করে ওকে পুলিশের হাতে তুলে দাও। অস্মিতকে বোঝাতে অমরেশ বললেন, জায়গাটা নেপাল পুলিশের অধীনে, শিলিগুড়ি পুলিশ আসার আগেই ও পালিয়ে যাবে, আর এতে কার্তিকেরা জেনে যেতে পারে আমি গোয়েন্দা, ওদের পিছু নিয়েছি। স্বামীনাথন গাড়িতে চলে যেতে কার্তিকরা আবার অটোরিকশা ঘুরিয়ে শিলিগুড়ির পথে রওনা দিচ্ছে। অমরেশরা আবার ওই অটোতে শিলিগুড়ির বিধান মার্কেটে এলো। অনেক খুঁজে সবজি বাজারের পাশে জীবন কর্মকারের দোকান ও গুদামের হদিশ পেল তারা। জীবন এখন দোকানেই আছে। শাটার দেওয়া গুদামের কাছে লুঙ্গি ও গেঞ্জি পরা দুজন লোক হাতে খৈনি ডলছে আর পথ চলতি লোকদের দিকে সতর্ক দৃষ্টি রাখছে। গলিতে একটা বড় অ্যাম্বুলেন্স ঢুকে গুদামের সামনে থামল। ড্রাইভার ও একটি তামিল লোক নামতেই জীবন ব্যস্ত হয়ে দোকান ছেড়ে বেরিয়ে এলো। বিপরীতে সবজির দোকানে দেওয়ালের আড়ালে লুকিয়ে অমরেশ দেখলেন অ্যাম্বুলেন্সের দরজা খুলে চন্দন কাঠ নামিয়ে গুদামে রাখা হচ্ছে। অমরেশ ছক কষছে এখন একা পেয়ে ভয় দেখিয়ে জীবনকে গ্রেফতার করবে। কার্তিক ও রাজেন্দ্র জীবনকে কিছু বলে তামিল লোকটির সাথে অ্যাম্বুলেন্সে উঠে চলে গেল। অমরেশ আর এক বিন্দু অপেক্ষা না করে তড়িঘড়ি শিলিগুড়ি থানায় ফোন করে জানালেন, হ্যালো স্যার, আমি বিধান মার্কেট থেকে ডিটেকটিভ অমরেশ চ্যাটার্জি বলছি। এখানে স্মাগলারদের রাখা চন্দন কাঠের গুদামের খোঁজ পেয়েছি আমি। আপনি এখনই পুলিশ ফোর্স নিয়ে চলে আসুন। ও প্রান্তে পুলিশ অফিসার বললেন, গুদামের লোকেশন বলুন। হাকিমপাড়া সবজি বাজারের কাছে, ওখানেই জীবন কর্মকারের লোহার গুদাম আছে, ওখানেই আছি আমি। অমরেশ ফোনটা কেটে দিয়ে অস্মিতের হাতে একটি পিস্তল ধরিয়ে এগিয়ে এলেন দোকানের দিকে। জীবন গুদামের শাটার বন্ধ করে ফিরছিল। দুপুরে পথচারী কম। নির্জন স্থানে অমরেশ জীবনের কপালে রিভলভার ঠেকালো। আচম্বিতেই ঘাবড়ে গিয়েছিল জীবন। বলল, কে আপনি? দেখো, আমি পুলিশের লোক, আমি সবই দেখেছি। কিন্তু শোনো জীবন কর্মকার, তুমি আমার সাথে থানায় চলো। জীবনের হাতের ইশারায় দুজন লোক অমরেশের দিকে এগিয়ে এলো। তাদের হাতে একটা করে ভোজালি রয়েছে। অমরেশ নিজেকে বাঁচাতে মিলনের পায়ে গুলি করতে সে পড়ে গেল। দ্বিতীয় গুলি লক্ষ্যভ্রষ্ট হল। লোকটা উদ্যত ভোজালি হাতে অমরেশের 4 হাতের মধ্যে এসে গেছে দেখে অস্মিত বন্দুক চালালো। সঙ্গে সঙ্গে তার হাতের ভোজালি ছিটকে মাটিতে পড়ল। ইতিমধ্যেই ছাড়া পেয়ে জীবন দোকান সংলগ্ন ঘরে ঢুকে গিয়েছিল। ঘর থেকে রিভলভার হাতে বেরিয়ে জীবন পিছন থেকে অমরেশকে আক্রমণ করল। হঠাৎ পিছন থেকে আক্রমণ হওয়ায় অমরেশ বাধ্য হয়ে দুহাত উপরে তুললেন। পিছনে অস্মিতের উপস্থিতি জীবন এখনো টের পায়নি।
জীবন হুমকি দিল, জীবন কর্মকারকে আঘাত করে কেউ জীবন নিয়ে ফিরে যেতে পারে না। তোমায় না মেরে ঘরে বন্দি করে রাখবো। সোজা এগিয়ে চলো। পিঠে রিভলভারের নল ঠেকানো অবস্থায় অমরেশ 2 পা ঘরের দরজার দিকে এগোলেন। অস্মিত পিছন থেকে ছুটে এসে জোরে লাথি মারলে জীবনের হাতের রিভলভার হাত থেকে ছিটকে গেল। অস্মিত এরই মধ্যে জীবনকে মেরে বেশ কাবু করে ফেলেছে। যন্ত্রণায় জীবন মাটিতে শুয়ে পড়ল। তখনই পুলিশ এসে কয়েকজন লোককে সরিয়ে জায়গাটা ঘিরে ফেললেন। হাতে ও পায়ে গুলি লেগে জখম মিলন ও রামকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তুলে হাসপাতালে পাঠালেন। অমরেশ জীবনকে পুলিশের হাতে তুলে দিয়ে বললেন, জীবন কর্মকার টাকা দিয়ে ওর গুদামে স্মাগলারদের চন্দন কাঠ রাখতে দিয়েছিল। ওর 2টো ভাড়াটে গুন্ডা আমাকে ভোজালি দিয়ে মারতে তেড়ে এসেছিল। পুলিশ অফিসার কোনো অজুহাত না শুনে জীবনকে গ্রেফতার করলেন। গুদামের শাটার খুলে দেখা গেল ভিতরে স্তরে স্তরে সাদা ও লাল চন্দন কাঠ সাজানো। মুগ্ধ হয়ে ওসি বললেন, ডিটেকটিভ চ্যাটার্জি, আপনি দুঃসাধ্য কাজ করেছেন। পুলিশ এই গুদামের খোঁজেই তল্লাশি চালাচ্ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অফিসার, আপনি এখনই একবার হোটেল রয়্যালে চলুন। সেখানে চোরাচালানে যুক্ত একজন বাঙালি ও তেলেগু স্মাগলারকে ধরতে পারবো আমরা। অমরেশের কথায় ওসি পুলিশ ফোর্স নিয়ে হোটেল রয়্যাল ঘিরে ফেললেন। কার্তিক ও রাজেন্দ্র নাইডু গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং ঘরে আরামে ভোজন করছিল। অমরেশ ওদের টেবিলের কাছে গিয়ে রিভলভার উঁচিয়ে বললেন, চন্দন স্মাগলিংয়ের জন্য তোমাদেরকে গ্রেপ্তার করলাম। কার্তিক দেবনাথ, চলো এবার, তোমাকে এখন থেকে জেলের ভাত খেতে হবে। কার্তিক চেয়ার ছেড়ে উঠে প্যান্টের পকেট থেকে রিভলভার বার করে বলল, এই শালা প্রাইভেট টিকটিকি, তুমি আমার খোঁজে চাগুলি থেকে শিলিগুড়ি এসেছো। আমাকে ধরা অত সহজ নয়, ধরতে গেলে সাগুড়ি করে মারবো। কার্তিক রাজেন্দ্রর হাত ধরে টেনে উঠিয়ে কাঁচের দরজা ঠেলে বেরিয়ে গেল। ওরা হোটেলের সামনের পথেই বাইরে এলো, কিন্তু বন্দুক হাতে পুলিশদের দাঁড়িয়ে থাকতে দেখে রাজেন্দ্র নাইডু হাত তুলে আত্মসমর্পণ করল। কিন্তু কার্তিক হার মানার পাত্র নয়। সে শূন্যে এলোপাথারি গুলি চালিয়ে ক্লক টাওয়ারের দিকে দৌড়তে লাগলো। পুলিশ অস্মিত ও অমরেশ ওকে ধরতে ছুটেছে। অস্মিত নাগাল পেয়েই তার পায়ে এক লাথি মারল। কার্তিক টাল সামলাতে না পেরে সামনে উল্টে পড়ে গেল। পুলিশ অফিসার কার্তিকের রিভলভার কেড়ে নিয়ে গ্রেফতার করে বললেন, ডিটেকটিভ চ্যাটার্জি, 2 জন আন্তর্জাতিক চন্দন কাঠ স্মাগলারকে ধরিয়ে দেওয়ার জন্য ডিপার্টমেন্ট আপনাকে পুরস্কার দেবে। অমরেশ সবিনয় বললেন, অফিসার, এরা অভাবী চুনোপুটি স্মাগলার। এদের চালনা করে যে রাঘব বোয়াল, সে আন্তর্জাতিক স্মাগলার স্বামীনাথন। সে চন্দন কাঠ চিনে নিয়ে যায়। সে এখন নেপালে আছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা তাকে গ্রেপ্তার করুন। 2 জন যখন ধরা পড়েছে, স্মাগলার কাঠমান্ডুতে ধরতে পারব। এ কথা বলে পুলিশ অফিসার অপরাধীদের ভ্যানে তুলে নিয়ে থানায় গেলেন। ক্লক টাওয়ারের রাস্তায় একজন কালো চশমা ব্লেজার পরিহিত লোক পুলিশের ভ্যান দেখে পালাচ্ছিল। অমরেশ চিনতে ভুল করেনি তাকে। পিস্তল হাতে তার পিছনে ছুটল এবং চেঁচিয়ে বলল, অফিসার, চন্দন রায় পালাচ্ছে। চন্দনকে উদ্দেশ্য করে পুলিশের গাড়ি ধাওয়া করল। চন্দন পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালালো 2 বার। এদিকে অমরেশও এলোপাথারি গুলি চালাতে লাগলো। হঠাৎ সামনে থেকে আরেকটা পুলিশের ভ্যান এসে চন্দনকে ধরাশায়ী করল। অমরেশ চন্দনের কাঁধে হাত রেখে বলল, চন্দন, তুমি তোমার বাড়ির লোকেদের মিথ্যে কথা বলেছ। এবার একটা সত্যি কথা বলবে? চন্দন গাছে স্মাগলার স্বামীনাথন নেপালের ঠিক কোন জায়গাটায় আছে?
আমি শুনেছি স্বামীনাথন কাঠমান্ডুর প্লেনে চীনের বেজিং যাবে। পুলিশ অফিসার চন্দনকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছেন। ইতিমধ্যে 2 দিন কেটেছে। পুলিশ অফিসার জানিয়েছেন, চীনের ইনপোলে স্মাগলার স্বামীনাথনকে সিবিআই পুলিশ অফিসার ধরতে পেরেছেন। চন্দন অভিযান সফল হয়েছে। এখন অমরেশ এবং অস্মিত গোছগাছ করছে। রাত 9টায় এক্সপ্রেস ট্রেনে উঠে কলকাতার পথ ধরবে তারা। শেষ হলো আমাদের আজকের গল্প চন্দন উধাও। গল্প পাঠে এবং কার্তিকের চরিত্রে আমি সায়ন, অমরেশ রাহুল, অস্মিত সূর্য, পবিত্রবাবু পার্থ, বীণা দেবী এবং কার্তিকের স্ত্রী শিল্পা, অরূপ এবং ম্যানেজার ঋতদীপ, চন্দন সুমিত মহালানবিশ, উজ্জ্বল এবং রাজেন্দ্র নাইডু সুমিত, চৈতালি এবং সুদীপা মধুরিমা, পুলিশ এবং জীবন কর্মকার শঙ্কর, থানার ওসি এবং অটোচালক দীপঙ্কর, গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন, সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে দীপঙ্কর। আমরা অশেষ ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায়কে গল্পটি অডিও রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার একটি নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।